সৌদি আরবের রাজধানী রিয়াদ কিংডম সেন্টারের পাশেই ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রাসাদ। রাত তখন প্রায় ৩টা। ৩৮ বছর বয়সী এই যুবরাজ ঘুমাতে পারেননি। তার সামনে টেবিলে রাখা কয়েকটি গোয়েন্দা রিপোর্ট। প্রতিটি রিপোর্টে একটাই খবর, ইরানের পাল্টা আক্রমণে সৌদি আরবের ক্ষয়ক্ষতি দিন দিন বাড়ছে। প্রথমে মার্কিন ঘাঁটি, তারপর তেল শোধনাগার, এখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে তেল রপ্তানি বন্ধ, কোটি কোটি ডলার ক্ষতি, অর্থনীতি ধসের পথে। মোহাম্মদ বিন সালমান জানালার বাইরে তাকালেন। রিয়াদের আকাশে তখন তারা ঝলমল করছে, কিন্তু তার মনে সেই আলো নেই। তার মনে শুধু অন্ধকার। তিনি ভাবছেন, কেন তিনি ট্রাম্পের পক্ষ নিলেন, কেন তিনি প্রতিবেশী মুসলিম দেশ ইরানের পাশে না দাঁড়িয়ে হাজার হাজার মাইল দূরের আমেরিকার পক্ষ নিলেন। তিনি তো চেয়েছিলেন সৌদি আরবকে আধুনিক করবেন, অর্থনীতিকে শক্তিশালী করবেন, ভিশন 2030-এর মাধ্যমে দেশকে বদলে দেবেন। কিন্তু আজ তার সেই স্বপ্ন ভেঙে খান খান, তার হাত কপালে। তিনি জানেন না আগামী দিনগুলোতে আরো কত ক্ষতি অপেক্ষা করছে তার দেশের জন্য। ইরানের মোজতবা খামেনি কি থামবেন, নাকি আরো কঠিন আঘাত হানবেন সৌদি আরবের বুকে? আর ট্রাম্প কি তাকে বাঁচাতে আসবেন, নাকি নিজের লড়াইয়ে ব্যস্ত তিনি? মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স, প্রকৃত অর্থেই দেশের শাসক। বাদশাহ সালমান বিন আবদুল্লাহ আজিজ বয়স্ক ও অসুস্থ, তাই দেশ চালানোর সকল দায়িত্ব এই তরুণ যুবরাজের ওপর। তিনি চেয়েছিলেন সৌদি আরবকে বদলাতে, নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া, পর্যটন খোলা, অর্থনীতিতে বৈচিত্র্য আনা, সবই তার পরিকল্পনার অংশ। কিন্তু বিদেশ নীতিতে তিনি বেছে নিয়েছিলেন পুরনো পথ। আমেরিকার সঙ্গে জোট, ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হলে মোহাম্মদ বিন সালমান দ্বিধা করেননি, তিনি ট্রাম্পের পক্ষ নেন। সৌদি ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়। সৌদি গোয়েন্দা সংস্থা আমেরিকাকে ইরানের অবস্থান সম্পর্কে তথ্য দেয়। সৌদি কূটনীতিকরা আন্তর্জাতিক মঞ্চে ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষে কথা বলে। মোহাম্মদ বিন সালমান তখন ভেবেছিলেন এই সিদ্ধান্ত তার দেশের জন্য মঙ্গল বয়ে আনবে, আমেরিকা তার মিত্রকে রক্ষা করবে। ইরান পরাস্ত হলে সৌদি আরব মধ্যপ্রাচ্যের একক শক্তি হিসেবে আবির্ভূত হবে। তিনি হয়তো ভাবতে পারেননি এই সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়াবে তার দেশের ভাগ্যে। যুদ্ধ শুরু হওয়ার পর ইরান যখন পাল্টা আক্রমণ শুরু করে, তখন তাদের প্রথম টার্গেট ছিল সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত ও আহত হয়। কিন্তু সবচেয়ে বড় কথা, এই হামলা প্রমাণ করে দেয় যে ইরান শুধু আমেরিকা নয়, আমেরিকার মিত্রদেরও লক্ষ্যবস্তু করতে দ্বিধা করবে না। সৌদি আরব যতই আমেরিকার পক্ষ নিক, ইরান তাদের ছাড় দেবে না। একজন সৌদি সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা জানতাম না ইরানের এত সক্ষমতা আছে। তাদের ড্রোন আমাদের আকাশ সীমায় প্রবেশ করছে, আমরা কিছুই করতে পারছি না। আমাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে, আমরা অসহায়। মার্কিন ঘাঁটি ধ্বংসের পর ইরানের দ্বিতীয় আঘাত আসে সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে, সৌদি আরামকোর আবকাইক তেল শোধনাগার। বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারগুলোর একটি, যা প্রতিদিন ৭০ লাখ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করে। ইরানের ড্রোন হামলায় এই শোধনাগারের একাংশ ক্ষতিগ্রস্ত হয়, আগুন লেগে যায়। সেই আগুন নেভাতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায় ফায়ার সার্ভিসের। ইরান প্রথমে এই হামলার দায় স্বীকার না করলেও পরে তারা ইঙ্গিত দেয় যে সৌদি আরব যদি আমেরিকার পক্ষ নেয়, তাহলে আরো বড় হামলার মুখোমুখি হতে হবে তাদের। এই ঘটনার পর সৌদি আরবের তেল উৎপাদন প্রায় ৫০% কমে যায়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। কিন্তু সৌদি আরবের জন্য সবচেয়ে বড় ক্ষতি হলো তাদের রপ্তানি আয়ে ধস নামে। ইরানের তৃতীয় এবং সবচেয়ে বড় আঘাত ছিল হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। বিশ্বের মোট তেল রপ্তানির ১/৫ যায় এই প্রণালী দিয়ে। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সব দেশের তেল রপ্তানি নির্ভর করে এই প্রণালীর উপর। ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তখন সৌদি আরবের মতো তেল নির্ভর দেশগুলোর জন্য